সেই কৃষ্ণ চূড়ার গাছ আজ মরেনি, মরেছে মনের যত আশা, ভেঙে গেছে কাছেরই মতো আমার যত ভালোবাসা। ফিরোজ মাহমুদ বেশ কিছু একক সঙ্গীত অনুষ্ঠানের মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন। বলা যায় বাংলাদেশের প্রায় সব খ্যাতিমান তথা জনপ্রিয় শিল্পীরা তার পরিচালিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, যেমন নিয়াজ মোহাম্মদ চৌধুরী, শাহনাজ রহমতুল্লাহ, মাহমুদুল নবী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, পাকিস্তানের বাঙালি শিল্পী আলমগীর, আজম খান, খালিদ হাসান মিলু, মনির খান প্রমুখ। এইসব মিউজিক ভিডিও নির্মাণের পিছনে অনেক কাহিনী আছে, যা কখনো দর্শক শ্রোতারা জানার সুযোগ পায়নি। কাট টু কাট ইউটিউব চ্যানেলে পরবর্তী কোনো এক সময় ফিরোজ মাহমুদ নিজেই বলবেন সেই সব পিছনের কথা। আজকের এই পর্বে ফিরোজ মাহমুদের সাথে কথা হবে শিল্পী বাদশা বুলবুলের। সেই সাথে প্রায় 24 বছর আগে করা বাদশা বুলবুলের মিউজিক ভিডিও আপনারা দেখতে পাবেন। আজকে আমার বাসায় এসেছে জনপ্রিয় একজন শিল্পী, যার নাম বাদশা বুলবুল। জনপ্রিয় হতে পারছে কিনা আমি জানি না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে আপনার সান্নিধ্য থেকেই এখন পর্যন্ত আপনার অনুসারী হয়ে কিন্তু আমার সেটা একটা তাও, কিন্তু মানে দর্শক শ্রোতার কাছে তো তুমি জনপ্রিয়। তুমি যদি ভালো গান না গাইতে তাহলে তো জনপ্রিয় হতে পারছে। চেষ্টা করি আপনার যে আপনার চেষ্টা ছিল যে বুলবুলকে কোনোদিন কোনো একদিন দেখবো, সবসময় যেন সেই স্ক্রিনে থাকে। না, তো আমি খুব খুশি যে তুমি দীর্ঘদিন ধরে গান গাইছ। আমার জীবনে প্রথম থেকে শুরু, যখন আইডল থাকে না কিছু মানুষ, সেই আইডলের মধ্যে ফার্স্ট প্রথম মানুষটাই হলো। কেন আমরা আমাদের শিল্পীদের জীবন হলো অগোছালো হয়, টাইমিং এর ব্যাপারে, তারপর সমস্ত কিছুর ব্যাপারে। দেখা গেল 2টার কথা বললাম, 4টার সময় দিলাম। আমি বাংলাদেশে তখনকার সময় আমার তো জনপ্রিয় ছিলাম না, কিন্তু আমি একটা শুধু ফলোয়ার ছিলাম যে ফিরোজ ভাই কি করছে, ফিরোজ ভাইয়ের সাথে কারা মিশতে পারছে, তার কথা কতটুকু কে শুনছে। তো সেক্ষেত্রে অনেকেই দেখেছি যারা শিল্পীর মনে ধরেন 2টার সময় আসার কথা 3টার সময় এসে আসার পরে তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা চলে যাও, তোমার হবে না। এটা আমি শিখেছি। তারপর থেকে আমি মানে চিন্তা করলাম যে আমি বলি সবকিছুর মধ্যে একটা কিন্তু সিস্টেম থাকে, তাই না? জি, গান বাজনা যদি তুমি ভোরে না উঠে রিয়াজ না করো, দুপুরে কাকা রোদ্রে রিয়াজ করতে হবে। সবকিছুর একটা দেখো যে দুনিয়া সৃষ্টি করতে সবকিছু একটা নিয়মের মধ্যে আছে। দেখো রাত 10টার সময় তুমি যখন দেখবে গাছের পাতা ও কিন্তু ঝিমিয়ে থাকে। তো পৃথিবীটাই একটা, মানুষ, পৃথিবী, প্রকৃতি সব কিন্তু একটা সিস্টেমের মধ্যে থাকে, কিন্তু মানুষ সেটা নষ্ট করে। তুমি যে গীতি বিচিত্রায় যখন এলে, কিভাবে এলে আমার কিন্তু মনে নেই, মনে থাকবে না, কারণ আপনি ক্রিয়েটর, আপনি সবসময় আমি ছোটবেলা থেকে যখন থেকে শুরু করেছি আপনাকে জানার এবং দেখার, তো সেই সময় থেকে দেখেছি যে আপনি আপনার মতো করেই করেছেন। অবশ্যই আমার ধরো তোমার একটা গান শুনলাম, সেটা আমি কিভাবে ভিডিও করব, তার একটা রিদিম আছে, তার একটা আবেগ আছে, তার একটা তোমার বডি পর্চার লাগবে, ফেসিয়াল লাগবে, মানে কিভাবে তুমি গানটা থ্রো করতেছো। তখন তো লিপসিং হইতো, তাই না? অডিও বাজত, লিপসিং হইতো, মানুষ ভাবতো যে সত্যিকারই হয়তো তুমি গাচ্ছ, কিন্তু আসলে তো তা না। তো তোমার কিভাবে মনে পড়ে কিভাবে তোমার মনে পড়ে যে এই গীতি বিচিত্রায় আসার পিছনের কথা? তখন তো গীতি বিচিত্রায় অনেক জনপ্রিয় অনুষ্ঠান ছিল। এই প্রোগ্রামটাকে আমার মনে হয় এখন যতগুলো চ্যানেল আছে ওই বিট করতে পারেনি। এখন তো অনেক চ্যানেল, তখন একটাই চ্যানেল ছিল বিটিভি। বিটিভিতে আপনি রাজার মতো করে বসবাস করেছেন এবং অনেক আর্টিস্ট আপনার হাত ধরে এসেছে। তখন গীতি বিচিত্রায় কোনো যদি গান যেত, তার পরের দিন ক্যাসেট, একটা আমাদের ফিতা, যা অনেকে গ্রামের মানুষগুলো বলতো যে ফিতা, ওই ফিতা তখন হিট হতো। ক্যাসেটই না বললাম, তখন অনেক গ্রামের মানুষের মতো করে বললাম, শিল্পীর তখন প্রচার হতো।
হ্যাঁ, প্রচার হতো, তারপরে ক্যাসেট বেরোতো এবং সেই ক্যাসেটটা জনপ্রিয় হতো। শিল্পী বিভিন্ন জায়গায় গান গাওয়ার সুযোগ পেত, দেশে বিদেশে। জি, এটা তো অবশ্যই অবশ্যই। এই যে তুমি তো অনেক দেশে বিদেশে গান এখন করছো, তাই না? এই কিছুদিনের মধ্যে নাকি তুমি আমেরিকাও যাচ্ছ গান গাইতে। এটা তো তোমার সৌভাগ্য। কয়জন পারে? আমরা যারা ভালো গায় তাদের সুযোগ দিয়েছে। এখন তো অনেক চ্যানেল হয়েছে। ওই গানের কথা কি তোমার ওই চ্যানেলে ওই আমাদের মতো সেই 90-এর দশকে যে সমস্ত মিউজিক ভিডিও আমরা করেছি, একটা গানে মিনিমাম 10টা টেক হয়েছে অবশ্যই, মানে এডিট হয়েছে প্রায় 5-6 ঘন্টা এক একটা গানে, এক একটা গানে। তোমাদের কষ্ট, এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখানে যাই, কিন্তু তখন কিন্তু কষ্টটা মনে হতো না, আনন্দই মনে হতো। আনন্দ কেন? আড্ডা, আপনি ওই টোটাল পরিবেশটাকে এরকম ভাবে তৈরি করতেন। আরেকটা আপনার প্লাস পয়েন্ট ছিল, আমি এখনো মনে করি, তখনও মনে করতাম যে কোনো শিল্পীর গান আপনার কাছে আগে দিতে হতো, অডিওটা দিতে হতো, তাকে আপনি দেখতেনও না, চিনতেনও না, জানতেনও না। যারা স্যার তাদেরকে গান শুনছেন, যারা একদম নতুন, আচ্ছা দেখি এই ছেলেটা অথবা এই মেয়েটা কি গান করে, আগে গানটা দাও, তারপর আমার যদি মনে ধরে তাহলে। এখনকার কোনো প্রডিউসার এগুলো চিন্তা করেন, ওরা চিন্তা করে যা গান আছে তাই চালিয়ে দেবে। কিন্তু আপনার মধ্যে এটা ছিল, গানটা দেওয়ার আগে শুনি, তারপর আমি ডিসাইড করবো তাকে প্রোগ্রামে নিব কি নিব না, এবং তাকে আমি প্রমোট করবো কি করবো না। আপনার তো শুধু ভালো গান গাইল না, ভালো মিউজিকও থাকতে হবে, তার পারফরমেন্সও থাকতে হবে, এইরকমই আপনি চিন্তা করে আর্টিস্টকে আপনি সিলেক্ট করতেন। যাই হোক, সে কথা বাদ দাও। আমার কথা এটাই সত্যি। আমরা তো পিছনের লোককে আমাদের চেনে, বুঝছো? তোমরা তো সামনের লোক, তোমরা স্ক্রিনের লোক। আপনারা আগাইছেন বলে সামনে। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য বলি কিংবা সৌভাগ্য বলি, আমি আমাদের জন্য সবাই আমরা পিছনে থাকতে ভালোবাসি। বাংলাদেশ তো পিছনের লোকদের চিনতে চায় না, যায় না, চায় না। আসলে পিছনের মানুষগুলো কিন্তু চেনাতেও চায় না তাদের। হ্যাঁ, বাংলাদেশে অনেক বিজ্ঞানী আছে, কৃষি বিজ্ঞানী আছে, অনেক ধরনের বিজ্ঞানী আছে। বাংলাদেশের লোকেরা বাইরে অনেক নাম করতেছে, কিন্তু তাদের কয়জন বা চেনে? না চেনুক, তারা কিন্তু কাজ করেই যাচ্ছে। আপনি এখনো কাজ করছেন। আমি কিন্তু এখনো কাজ করছি। আমাদের কাট্টুকাট একটা চ্যানেল আমি করছি। আমরা পুরানো দিনের কথা বলবো, শিল্পীদের আনবো, ওরা এখন কিরকম আছে, ওরা আমার কথা কি ভুলে গেছে না মনে আছে, সেটা আমি জানতে চাই, বুঝছো না? আমার বুকে আমার সঙ্গীতের সব জায়গায় আপনি একটা জায়গায় বসে আছেন, এটা আমি কখনো ভুলতে পারি না। আমার মাকে যেরকম আমি ভুলতে পারি না, মার কাছে আমার শেখা, আমার গুরুজি আমার মা, যেরকম আমাকে আপনি স্ক্রিনে একমাত্র আপনি এনেছেন। যখন প্রথম গান দিলাম, দেওয়ার পর আপনি বললেন যে না এই গানটাকে অফ কর, ঠিক আছে তোর গানটা চালাচ্ছি। কিন্তু পরে যখন রূপম আমার গান নিঃসঙ্গে রাতে আমার এই গানটি যখন আপনি করলেন, যে প্রয়াত রূপু আলিয়াকবর রূপু, জি, উনি কিন্তু অনেক ভালো ভালো গান করেছেন। তোমার একটা আপনার পছন্দের মানুষ, একটা খুবই পছন্দের একটা কথা কিন্তু স্বীকার করতে হবে, আমরা তো পর্দার পিছনে দেখো, সুরকার, গীতিকার, মিউজিশিয়ান, তারাও তো পর্দার পিছনে, কিন্তু তাদের শ্রমটা, তুমি গান গাইলে বুলবুল গান গাচ্ছে, কিন্তু তাদের শ্রমটা তুমি তো দেখছো, তাদের শ্রম কেউ তো মনে রাখবো না। তবে আমি একটা কথা বিশ্বাস করি, আমাদের দেশের মিউজিশিয়ানরা এত ভালো, তারা নোটেশন ছাড়াও বাজাতে পারে। পৃথিবীর কোন দেশে কিন্তু পারবে না, পৃথিবীতে কোথাও হবে না এটা, কিন্তু আমরা তো পারি। আমরা বেশি পারি। যে গানটির কথা বলছিলাম, যে আলিয়াকবর রূপু, আমরা সবাই মামা মামা করে ডাকতাম, এবং বাংলাদেশে সবাই তাকে মামা ডাকতাম, খুব গুণী একজন মিউজিশিয়ান। তো প্রথম ওই গানটা শুনে প্রয়াত, সে প্রয়াত, কিন্তু ওই গানটা শোনার পরে আপনার তখন মনে ধরলো যে এই ছেলেটা ভালো গায়, ভালো গাওয়ার চেষ্টা করে, মানে চেষ্টা ছাড়া তো পৃথিবীতে কোনো কিছু হয় না। আমাকে যেভাবে বললো, আপনি বললেন যে আমি যখন টাইমিং দিয়েছি, অথবা কাজ শিখেছি, অথবা কাজের ক্যামেরা এইভাবে ধরতে, আমার সব দেখেছি, কিন্তু আমার এখন পর্যন্ত সকালবেলা উঠে আমাকে রেয়াজ করতে হয়। জনপ্রিয় হতে পেরেছি এটা আমি জানি না, কিন্তু একটা জিনিস এখন পর্যন্ত জানি, একটা শিল্পী হতে চাই। শিল্পী হতে গেলে প্রথমেই তাকে রেয়াজটা করতে হবে। যদি প্রতিদিন সে প্র্যাকটিস করে এবং পারফেক্টলি, যে
অত বেশি জানার দরকার নেই যে খুব বেশি আমার ক্লাসিক্যাল জানতে হবে অথবা অনেক কিছু জানতে হবে, এত কিছু না। পড়াশোনা, শোনা, গান শোনা আর প্রতিদিন প্র্যাকটিস করা, যেটা আপনি সবসময় করতেন। ওই গান শোনা থেকে আরম্ভ করে ভিডিওটা কিংবা আমি দেখেছি যে আপনি খাতাতে লিখতেন এরকম এরকম শর্ট হবে।